ওনার হাতে যে দুটো 10 টাকার নোট তার নম্বর বলতে পারো? 11E111302 আর 14C286025। ভদ্রলোকের ভুরু আরো ইঞ্চিখানেক উপরে উঠে গেল। মাই গড, হি ইজ অ্যাবসলিউটলি রাইট। চারিদিক থেকে তুমুল হাততালি আর উচ্ছ্বাসের কোরাস। এবার তরফদার দর্শকদের দিকে ফিরে বললেন, এখন অবশ্যই আমি জ্যোতিষ্ককে প্রশ্ন করছি, কিন্তু ইচ্ছে করলে আপনাদের যে কেউ করতে পারেন। শুধু এটা মনে রাখতে হবে যে প্রশ্ন এমন হতে হবে যার উত্তর সংখ্যায় হয়। এইভাবে উত্তর দিতে জ্যোতিষ্কর যথেষ্ট মানসিক পরিশ্রম হয়, যদিও সেটা বাইরে থেকে বোঝা নাও যেতে পারে। তাই জ্যোতিষ্ক আর মাত্র 2টো প্রশ্নের জবাব দেবে, তারপর তার ছুটি। দুটোর একটায় একজন তরুণ দর্শক প্রশ্ন করল, আমি এখানে এসেছি মোটর গাড়িতে, সে গাড়ির নম্বর তুমি বলতে পারো? জ্যোতিষ্ক নম্বর বলে দিয়ে বলল, তোমাদের কিন্তু এছাড়াও আর একটা গাড়ি আছে, সেটার নম্বর WMF6232। তারপর তরফদার একটি ছেলেকে জিজ্ঞেস করলেন, তুমি কি এবছর কোনো পরীক্ষা দিয়েছ? মাধ্যমিক, বলল ছেলেটা। তরফদার জ্যোতিষ্কর দিকে ফিরে বললেন, এই ছেলেটি মাধ্যমিক পরীক্ষায় বাংলায় কত নম্বর পেয়েছে বলতে পারো? জ্যোতিষ্ক বলল, 81। ওর চেয়ে বেশি কেউ পায়নি। উত্তর শুনে ছেলেটি নিজেই হাততালি দিয়ে উঠল। শোয়ের পর ফেলুদা বলল, একবার ব্যাকস্টেজে যাওয়া দরকার, তরফদারকে একটা ধন্যবাদ তো দিতেই হয়। আমরা গেলাম। তরফদার আয়নার সামনে বসে মেকআপ তুলছেন। আমাদের দেখেই একগাল হেসে উঠে দাঁড়ালেন। কেমন লাগলো ফ্র্যাঙ্কলি বলুন স্যার? 2টো আইটেমের তারিফ করতেই হয়, বলল ফেলুদা। 1 আপনার হিপনোটিজম, আর 2 জ্যোতিষ্ক। কোত্থেকে পেলেন এই আশ্চর্য ছেলেকে? কালীঘাটের ছেলে, ওর আসল নাম নয়ন। জ্যোতিষ্ক নামটা আমিই দিয়েছি, বিজ্ঞাপনেও জ্যোতিষ্কই ব্যবহার করছি। কথাটা আপনাদের বললুম, আপনারা কাইন্ডলি আর কাউকে বলবেন না। না না, বলল ফেলুদা। কিন্তু শুধু কালীঘাট বললে তো কিছুই বলা হলো না। বাপ অসীম সরকার, থাকেন নিকুঞ্জ বিহারী লেনে। ছেলের আশ্চর্য ক্ষমতা দেখে আমার কাছে নিয়ে আসেন, যদি আমি ওকে কাজে লাগাতে পারি। আসলে ভদ্রলোক অভাবী, তাই ভাবলেন ছেলেকে দিয়ে যদি কিছু এক্সট্রা ইনকাম হয়। সেটা যে হবে সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। ছেলেটি কি বাপের কাছেই থাকে? আগে না, আমি ওকে নিজের বাড়িতে এনে রেখেছি। ওর পড়াশোনার জন্য টিউটর ঠিক করেছি। কাল এক ডাক্তারকে ডেকেছিলাম, উনি নয়নের ডায়েট বাতলে দিয়েছেন। এসব তো রীতিমতো খরচের ব্যাপার। জানি স্যার, তবে এও জানি যে নয়ন ইজ এ গোল্ড মাইন। ওর রক্ষণাবেক্ষণের জন্য যদি ধার দেনাও করতে হয়, সে টাকা কদিনের মধ্যেই উঠে আসবে। তবে আইডিয়াল হতো যদি আপনি একটি পৃষ্ঠপোষক জোগাড় করতে পারতেন। সেটা আমিও বুঝি স্যার, আর দেখি আর 2টো দিন। আপনার অনেকটা সময় নিয়েছি, আর মাত্র 2টো কথা বলে আপনাকে রেহাই দেব। 1, এই স্বর্ণ খনিটি যাতে বেহাত না হয়, সেদিকে আপনার কড়া নজর রাখতে হবে। 2, রোতে মনে হলো কয়েকজন সাংবাদিককে দেখলাম, তাই না? ঠিক দেখেছেন স্যার। 11 জন সাংবাদিক আজকে আমার শো দেখেছেন। তারা সকলেই আগামী শুক্রবারের সিনেমার পাতায় আমার শোয়ের বিষয়ে লিখবেন। ইতিমধ্যে কোনো চিন্তার কারণ আছে বলে মনে হয় না। যাই হোক, এটা বলে গেলাম যে যদি নয়ন সম্বন্ধে কোনো এনকোয়ারি বা টেলিফোন আসে যা আপনার মনে খটকা জাগায়, তাহলে আমাকে জানাতে দ্বিধা করবেন না। মেনি থ্যাঙ্কস স্যার,
এবার আমার একটা রিকোয়েস্ট আছে। কি? এবার থেকে আমায় আপনি না বলে তুমি বলবেন কাইন্ডলি। শুক্রবারের কাগজে নয়ন সম্বন্ধে বেরোনোর কথা। আজ মঙ্গলবার। বেশ অবাক হলাম দেখে যে আজই তরফদারের কাছ থেকে টেলিফোন এলো। শুধু ফেলুদার দিকটা শুনে ব্যাপারটা আন্দাজ করতে পারলাম না। ফোন রাখার পর ফেলুদা খুলে বলল, খবরটা এর মধ্যেই ছড়িয়েছে, বুঝেছিস তোপসে? 800 লোক সেদিন ম্যাজিক দেখেছে। তার মধ্যে কতজন কত লোককে নয়ন সম্বন্ধে বলেছে কে জানে। ব্যাপারটা যা দাঁড়িয়েছে, তরফদার 4 জনের কাছ থেকে টেলিফোন পেয়েছে। হেঁজি পেঁজি নয়, বেশ মালদার লোক। তারা সকলেই নয়ন সম্বন্ধে কথা বলতে অ্যাপয়েন্টমেন্ট চায়। তরফদার কাল সকাল 9টা থেকে অ্যাপয়েন্টমেন্ট রেখেছে। প্রত্যেককে 15 মিনিট সময় দেবে। এও বলে দিয়েছে যে তার সঙ্গে আরও 3 জন লোক থাকবে, অর্থাৎ মিস্টার ফেলু, মিস্টার তপেশ আর মিস্টার লালু। এই খবরটা তুই এক্ষুনি ফোন করে জটায়ুকে জানিয়ে দে। কিন্তু এই 4 জন কারা সেটা তরফদার বললেন না? একজন আমেরিকান, একজন পশ্চিমা ব্যবসাদার, একজন অ্যাংলো ইন্ডিয়ান, একজন বাঙালি। আমেরিকানটি নাকি ইমপ্রেসারিও, অর্থাৎ নানা রকম শিল্পীদের স্টেজে উপস্থিত করেন এবং তা থেকে 2 পয়সা কামান। অন্য 3 জন কি তা গেলে জানা যাবে। আসল কথা যা বুঝলাম, তরফদার বুঝেছে যে একা সিচুয়েশনটা হ্যান্ডেল করতে পারবে না, তাই আমাদের ডাকা। লালমোহন বাবুকে ফোন করাতে ভদ্রলোক আর থাকতে না পেরে চলেই এলেন। শ্রীনাথ বলে একটা হাঁক দিয়ে তার প্রিয় কাউসটাতে বসে বললেন, একটা চেনা চেনা গন্ধ পাচ্ছি যে মশাই, কি ব্যাপার? এখনো পর্যন্ত গন্ধ পাবার কোনো কারণ নেই লালমোহন বাবু, এটা নিছক আপনার কল্পনা। আমি মশাই কাল থেকে ওই খোকার কথা ভাবছি। কি অদ্ভুত ক্ষমতা বলুন তো। কিছুই বলা যায় না, ফেলুদা বলল। একদিন হয়তো দেখবেন হঠাৎ ম্যাজিকের মতো ক্ষমতাটা লোপ পেয়ে গেছে। তখন আর 5টা ছেলের সঙ্গে নয়নের কোনো তফাৎ থাকবে না। কাল তাহলে আমরা তরফদারের ওখানে মিট করছি? ইয়েস, এবং একটা কথা আপনাকে বলে রাখি, আমি কিন্তু কাল গোয়েন্দা হিসেবে যাচ্ছি না। আমি হব নির্বাক দর্শক। যা কথা বলার তা আপনি বলবেন। এটা আপনি রিয়েলি মিন করছেন? সম্পূর্ণ। ঠিক হ্যাঁ, জয় মা তারা বলে লেগে পড়ব। একডালিয়া রোডে তরফদারদের বাড়ি। মাঝারি দোতলা বাড়ি, অন্তত 50 বছরের পুরনো তো বটেই। গেটে সশস্ত্র দারোয়ান। বুঝলাম ফেলুদার সতর্কবাণীতে ফল হয়েছে। ফেলুদার নাম শুনে দারোয়ান গেট খুলে দিল। আমরা ভেতরে ঢুকলাম। ঢুকেই ডাইনে এক ফালি বাগান, তাতে কেয়ারির কোনো বালাই নেই। সদর দরজার দিকে এগিয়ে যাবার সময় ফেলুদা দাঁতের ফাঁক দিয়ে বলল, দেখবি উইদিন 2 ইয়ার্স তরফদার এই বাড়ি ছেড়ে চলে যাবে। কোথায় যাবে? সাম অট্টালিকা। সদর দরজার দারোয়ানও আমাদের সেলাম ঠুকে ভেতরে যেতে দিল। আমরা যেখানে পৌঁছালাম সেটা ল্যান্ডিং। বাঁয়ে সিঁড়ি, দোতলায় উঠে গেছে। এদিক ওদিক দেখছি। এমন সময় বেশ ভদ্র পোশাক পরা একজন চাকর বেয়ারা বলাই বোধহয় ঠিক হবে, আমাদের দিকে এগিয়ে এসে বলল, আসুন আপনারা। আমরা চাকরের পিছন পিছন গিয়ে বৈঠকখানায় হাজির হলাম। বসুন, বাবু আসছেন। এই ঘরের সাইজও মাঝারি, তবে আসবাবপত্রে বেশ রুচির পরিচয় আছে। 2টো সোফায় ভাগাভাগি করে আমরা 3 জন বসলাম। গুড মর্নিং। ম্যাজিশিয়ান হাজির, তবে একা নন। তার পাশে একটি বিরাট অ্যালসেসিয়ান দণ্ডায়মান। আমি জানি ফেলুদা কুকুরের ভক্ত, আর যত বড় যত ভীতিজনক হাউন্ডই
হোক না কেন, পোষা জানলে তার পিঠে হাত বোলানোর লোভ সামলাতে পারে না। এখানেও তাই করলো। এর নাম বাদশাহ, বললেন তরফদার। বয়স 12, খুব ভালো ওয়াচডগ। এক্সেলেন্ট। আবার সোফায় বসে বলল ফেলুদা। আমরা কিন্তু তোমার কথা মতো 15 মিনিট আগেই এসেছি। আপনি যে পাংচুয়াল হবেন সেটা আমি জানতাম, তৃতীয় সোফায় বসে বললেন তরফদার। তোমার এ বাড়ি কি ভাড়া বাড়ি? জিজ্ঞেস করলো ফেলুদা। আগে না, এ বাড়ি আমার বাবার তৈরি। উনি নামকরা অ্যাটর্নি ছিলেন। আর একটা বাড়ি আছে ওল্ড বালিগঞ্জ রোডে, সেটায় আমার দাদা থাকেন। 2 ভাইকে 2টো বাড়ি উইল করে দিয়ে যান। বাবা মারা যান 84-এ। আমি এই বাড়িতেই মানুষ হয়েছি। আপনি সংসার করেননি? জিজ্ঞেস করলেন জটায়ু। আগে না, মৃদু হেসে বললেন তরফদার। তারা কি, আগে শোটাকে দাঁড় করাই। চা এসে গেছে, সঙ্গে সিঙ্গারা। ফেলুদা একটা সিঙ্গারা তুলে নিয়ে বলল, আজ কিন্তু আমি শ্রোতা, কিছু বলার থাকলে ইনি বলবেন। ফেলুদা জটায়ুর দিকে নির্দেশ করল। ইনি কে জানো তো? তা জানি বই কি, চোখ কপালে তুলে বললেন তরফদার। বাংলার নাম্বার 1 রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক। লালমোহনবাবু কোনোদিন চেষ্টা করেও বিনয়ী ভাব প্রকাশ করতে পারেননি। এখন একটা স্যালুটে বুঝিয়ে দিলেন তিনি চেষ্টাই করছেন না। ফেলুদা হাতের কাপ টেবিলে রেখে একটা 4 মিনার ধরিয়ে বলল, তোমাকে একটা কথা অকপটে বলছি সুনীল। তোমার শোয়ে শোম্যানশিপের কিঞ্চিত অভাব লক্ষ্য করলাম। আজকের উঠতি জাদুকরদের কিন্তু এদিকটা নেগলেক্ট করলে চলে না। তোমার হিপনোটিজম আর তোমার নয়ন দুটোই আশ্চর্য আইটেম, তাতে সন্দেহ নেই, কিন্তু আজকের দর্শক জাঁকজমকটাও চায়। জানি, আমার মনে হয় সেই অভাব এবার পূরণ হবে। একদিন যে হয়নি তার একমাত্র কারণ পুঁজির অভাব। সে অভাব মিটল কি করে? ভুরু তুলে প্রশ্ন করল ফেলুদা। সুখবরটা দেবার মওকা খুঁজছিলাম। আমি একজন ভালো পৃষ্ঠপোষক পেয়েছি স্যার। এই সেদিনই বলছিলাম, আর এর মধ্যেই? হ্যাঁ স্যার, আপাতত আর কোনো ভাবনা নেই। কিন্তু কে সেই ব্যক্তি, সে কি জানতে পারি? কিছু মনে করবেন না স্যার, তিনি তার নামটা উজ্জ্ব রাখতে বলেছেন। কিন্তু ব্যাপারটা ঘটল কি করে সেটা বলাও কি বারণ? মোটেই না। এই ভদ্রলোকের এক নিকট আত্মীয় গত রবিবার আমার শো দেখে সেই রাত্রেই ভদ্রলোককে নয়নের কথা বলেন। রাত 10টায় ভদ্রলোকের কাছ থেকে আমি ফোন পাই। তিনি বলেন যে অবিলম্বে আমার সঙ্গে একবার দেখা করতে চান। আমি পরদিনই সকাল 10টায় সময় দিই। উনি কাঁটায় কাঁটায় 10টায় এসে হাজির হন। তারপর নয়ন আমার কাছেই থাকে জেনে ভদ্রলোক তৎক্ষণাৎ নয়নকে ডেকে পাঠাতে বলেন। নয়ন এলে পর ভদ্রলোক তাকে 2-1টা এমন প্রশ্ন করেন যার উত্তর সংখ্যায় হয়। নয়ন অবশ্যই ঠিক ঠিক জবাব দেয়। ভদ্রলোক হতভম্ব হয়ে কিছুক্ষণ নয়নের দিকে চেয়ে থেকে নিজেকে সামলে নিয়ে আমার দিকে ঝুঁকে পড়ে প্রস্তাবটা দেন। কি প্রস্তাব? কি প্রস্তাব? প্রস্তাবটা আমাকে হাতে চাঁদ পাইয়ে দিল। উনি বললেন আমার শোয়ের সব খরচ উনি বহন করবেন। একটা কোম্পানি স্থাপন করবেন যার নাম হবে মিরাকলস আনলিমিটেড। এই কোম্পানির মালিক কে তা কেউ জানবে না। এই কোম্পানির হয়েই আমি শো করব। তা থেকে খ্যাতি যা হবে তা আমার, খরচ হয়ে লাভ যা হবে তা ওর। আমাকে উনি মাসোহারা দেবেন যাতে আমার আর নয়নের স্বচ্ছন্দে চলে যায়। আমি অবশ্যই এ প্রস্তাবে রাজি হই, কারণ আমার মন থেকে সমস্ত চিন্তা দূর হয়ে যাচ্ছে এতে। কিন্তু এমন সুযোগ উনি হঠাৎ কেন দেবেন সে কথা জিজ্ঞেস করনি? স্বভাবতই করেছি, এবং উনি তাতে এক অদ্ভুত কাহিনী শোনালেন। ওনার শখ ছিল পেশাদারি জাদুকর হবেন। স্কুল থেকে শুরু করে 22 বছর বয়স পর্যন্ত উনি সমানে ম্যাজিক অভ্যাস করেছেন।
ম্যাজিকের বই আর সরঞ্জাম সংগ্রহ করেছেন। বাদ সাধলেন ওর বাবা। তিনি ছেলের এই নেশা সম্বন্ধে কিছুই জানতেন না। একদিন ঘটনাচক্রে জানতে পেরে রেগে আগুন হয়ে ছেলের ম্যাজিকের সব সরঞ্জাম ছুঁড়ে ফেলে দিয়ে জোর করে তাকে ব্যবসায় নামান। অসম্ভব কড়া মেজাজের লোক ছিলেন বাবা, তাই ছেলে তার শাসন মেনে নেন। শুধু তাই নয়, অল্প দিনের মধ্যেই তিনি ভালো রোজগার করতে শুরু করেন। তা সত্ত্বেও তিনি ম্যাজিকের মোহ কাটিয়ে উঠতে পারেন না। ভদ্রলোক বললেন, আমি রোজগার করেছি অনেক, কিন্তু তাতে আমার আত্মা তৃপ্তি হয়নি। এই ছেলেকে দেখে বুঝতে পারছি এই আমার জীবনে সার্থকতা এনে দেবে। তোমার সঙ্গে লেখাপড়া হয়ে গেছে? আগে হ্যাঁ, আমি এখন অত্যন্ত হালকা বোধ করছি। নয়নের মাস্টার, ডাক্তার, জামা কাপড় সব কিছুর খরচ উনি দিচ্ছেন। একটা প্রশ্ন অবশ্যই উনি আমাকে করেন, সেটা হলো কলকাতার বাইরে ভারতবর্ষের অন্য বড় শহরে শো করার অ্যাম্বিশন আমার আছে কিনা। আমি জানাই যে সেই দিনই সকালে আমি ম্যাড্রাস থেকে একটা টেলিফোন পেয়েছি মিস্টার রেড্ডি নামে এক থিয়েটারের মালিকের কাছ থেকে। রবিবার রাত্রে আমার শো দেখে ভদ্রলোকের একজন কলকাতাবাসী সাউথ ইন্ডিয়ান বন্ধু রেড্ডিকে নয়নের কথা টেলিফোনে জানান। তাই পরদিন সকালেই রেড্ডি আমাকে ফোন করেন। খবরটা শুনে পৃষ্ঠপোষক জানতে চাইলেন আমি রেড্ডিকে কি বলেছি। আমি বললাম আমি ভাববার জন্য সময় চেয়েছি। তাতে পৃষ্ঠপোষক বলেন, তুমি এক্ষুনি রেড্ডির আমন্ত্রণ অ্যাকসেপ্ট করছো বলে টেলিগ্রাম করো। দক্ষিণ ভারত সফরে যাবে তুমি। শুধু ম্যাড্রাস নয়, আরও অন্য শহরে শো করবে তুমি। সব খরচ আমার। তোমাকে খরচের হিসাব দিতে হবে না? জিজ্ঞেস করলো ফেলুদা। তা তো বটেই, বললেন তরফদার। সে কাজের ভার নেবে আমার ম্যানেজার ও বন্ধু শঙ্কর। ও খুব এফিসিয়েন্ট লোক। 15 মিনিট যে চলে গেছে সেটা টের পেলাম যখন চাকর এসে বলল যে একটি সাহেব আর তার সঙ্গে একটি বাঙালি বাবু এসেছেন। এখানে নিয়ে এসো, বললেন তরফদার। জটায়ু দেখলাম একটা দীর্ঘশ্বাস ফেলে নড়ে চড়ে বসলেন, কারণ এখন থেকে ফেলুদা নির্বাক। সাহেবের মাথায় ধপধপে সাদা চুল হলেও বয়স যে বেশি না সেটা চামড়ার টান ভাব দেখেই বোঝা যায়। তরফদার উঠে দাঁড়িয়েছিলেন। আগন্তুকদের বসতে বলে নিজেও বসলেন। ফেলুদা জায়গা করে দেবার জন্য আমাদের সোফাতেই লালমোহন বাবুর পাশে এসে বসল। আমার নাম ক্লারম্যান, বললেন সাহেব, আর ইনি আমার ইন্ডিয়া রিপ্রেজেন্টেটিভ মিস্টার ব্যাসাক। লালমোহন বাবু কাজে লেগে গেলেন। ইউ আর অ্যান ইমপ্রেসরিও? ইয়াস। আজকাল ভারতীয় কালচার নিয়ে আমাদের দেশে খুব মাতামাতি চলছে। মহাভারত নাটক হয়েছে, মুভিও হয়েছে, জানেন বোধ হয়। তাতে ভারতীয় ঐতিহ্যের একটা নতুন দিক খুলে গেছে। সো ইউ আর ইন্টারেস্টেড ইন ইন্ডিয়ান কালচার? I am interested in that kid. You mean son of a goat? আমি এই ভয়টাই পেয়েছিলাম। আমেরিকানরা যে মানুষের বাচ্চাকেও কিড বলে সেটা লালমোহন বাবু জানেন না। এবার মিস্টার বসাক মুখ খুললেন। ইনি জ্যোতিষ্কর কথা বললেন। মিস্টার তরফদারের শোতে যে ছেলেটি অ্যাপিয়ার করে, উনি ছেলেটি সম্বন্ধে কি জানতে চান সেটা বলবেন কি? বললেন তরফদার। মিস্টার বসাক প্রশ্নটা অনুবাদ করে দেওয়াতে কেলারম্যান বললেন, আমি চাই এই আশ্চর্য ছেলেটিকে আমাদের দেশের দর্শকের সামনে হাজির করতে। এর যা ক্ষমতা তা ভারতবর্ষ ছাড়া কোনো দেশে সম্ভব হতো না। অবশ্যই কিছু স্থির করার আগে আমি একবার ছেলেটাকে দেখতে চাই এবং তার ক্ষমতার একটি নমুনাও দেখতে চাই। বসাক বললেন, মিস্টার কেলারম্যান পৃথিবীর 3 জন সবচেয়ে বিখ্যাত ইমপ্রেসারিও একজন। 21 বছর ধরে এই কাজ করছেন। ছেলেটিকে পাবার জন্য ইনি অনেক মূল্য দিতে প্রস্তুত। তাছাড়া টিকিট বিক্রি থেকেও যা আসবে তার একটা অংশও ছেলেটি পাবে, সেটা চুক্তিতে লেখা থাকবে।